থেকে কারণ আর্মির ভিতরে তো একটা অংশ হয়তো এটা চাচ্ছে, পুরো আর্মি তো কখনোই মানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নিয়ে কাজ করার কোনো কারণ নেই। এবং আমি আপনার এখন আরো একটা তথ্য দিই, যখন হাসনাত এটা ক্লেম করেছে তখন অনেক কোর কমান্ডার, অনেক সিনিয়র জেনারেলস কেউ একসাথে, কেউ একা একা এসে, কেউ আর্মি চিফের অফিসে, কেউ আর্মি চিফের বাসায় গিয়ে কিন্তু আর্মি চিফের মনোভাব জানার চেষ্টা করেছে এবং তাকে তাদের মনোভাব দিয়ে দিয়েছে। তখন আর্মি চিফ দেখতে পেয়েছে যে অধিকাংশ জেনারেল এইসব রাজনৈতিক কোনো বিষয়ের সাথে ইনভলভ হইতে রাজি না, যে কারণে আর্মি চিফ নিজেকে আবার বিচ্ছিন্ন করার জন্য এই টোটাল প্রক্রিয়াটা সাজিয়েছেন থেকে বলা যাবে না। কিন্তু ওখানে যেটা হয়েছে, যেটা আরেকটা এখানে মিথ্যাচার করা হয়েছিল, যে হাসনাত সার্জিসের সাথে যে মিটিংটা করেছে, এটা হাসনাত সার্জিসের অনুরোধে এই মিটিংটা করা হয়েছে। তখন আমরা অনেকে বলছি যে ওয়াকারুজ্জামান বালক সুলভ আচরণ করছেন, যে বালকদের কাঁধে হাত তুলে করছেন। ঘটনাটা তা না, কিন্তু ওয়াকারুজ্জামান তাদেরকে ডেকে নিয়েছিলেন। দিস ইজ দ্য লেটেস্ট বলতে এটি আসলে ইনফরমেশন, যে ওয়াকার তাদেরকে ডেকে নিয়েছে। ওয়াকার তাদেরকে ডেকে নিয়ে এই আওয়ামী লীগের ব্যাপারে কথা বলেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলেছে। যখন এই প্রক্রিয়াটা, নিষিদ্ধের প্রক্রিয়াটা যখন আগাচ্ছিল না, তখন ওয়াকারদের প্ল্যানেই ওয়াকার একা কাজ করছে না, ওয়াকারদের প্ল্যানেই কিন্তু হাসনাত এই কথাগুলো ডাইভার্স করছে ওয়াকারের বিরুদ্ধে। এটা একটা ক্যামোফ্লেজ ছিল, বেসিক্যালি ক্যামোফ্লেজ ছিল, যে ওয়াকারের নামে ব্লেম করা তারা আওয়ামী লীগ ইস্যুটাকে সামনে নিয়ে আসবে। কারণ তখন কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে মানে সাংঘাতিক আলোচনা, যে জাতিসংঘের রিপোর্টটা ব্যবহার করে তারা সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না। যখন পারছে না, তখন কি করা যায়? তখন তারা ওই ওয়াকারের সেই ওয়াকারের মাধ্যমে ওয়াকারকে দিয়ে এই প্ল্যানটা করায়। যখন দেখলো যে তারা শেষ পর্যন্ত হিসাব নিকাশ করে দেখলো যদি নিষিদ্ধ করতে যায় তাহলে আওয়ামী লীগকে, তাহলে কিন্তু এটা বুমেরাং হতে পারে, মানে অল অফ এ সাডেন, মানে কোনো ইস্যু তৈরি না করে, তখন ইস্যু তৈরির পরিকল্পনাটা হয়। ইস্যু তৈরির পরিকল্পনা হিসাবেই কিন্তু 11ই মার্চ হাসনাত এবং সার্জিস ওখানে যায়। এবং সেই ইস্যু তৈরি করার জন্য কিন্তু হাসনাত সার্জিস বুদ্ধিপ্রাপ্ত হয়ে যখন তারা পুরো প্ল্যান করছে 10 দিন ধরে, ইউনুস, এনসিপি পার্টি, মিলিটারি অর্গানাইজেশনস, এরা প্ল্যান করেছে যে 10 দিন ধরে যে কিভাবে আমরা এটাকে এই ইস্যুটাকে সামনে নিয়ে আসতে পারি, হাউ উই ক্রিয়েট এ সিচুয়েশন যেখানে এটা একটা ইস্যু হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যু আসে। ইস্যু করার অংশ হিসাবে কিন্তু ওই রিফাইন্ড আওয়ামী লীগের, সেই পাকিস্তানি স্টাইলে রিফাইন্ড আওয়ামী লীগের ফর্মুলাটা নিয়ে আসা। কারণ কোনো প্রক্রিয়া আওয়ামী লীগকে তখন কোনো পদ্ধতি দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না, মানে কোনোভাবে, অল অফ এ সাডেন। তো এটা ইস্যু বানাইতে হবে। ইস্যু বানানো হলো, ইস্যু বানানোর পরে এমনভাবে ইস্যুটা বানানো হলো যেন সবাই এটাতে ইনভলভ হয়। এবং তখনকার সময় আপনি তখন পরিস্থিতি খুব উত্তপ্ত, আওয়ামী লীগের ব্যাপারে যারা একসময় মানে আওয়ামী লীগ করেছে এরকম লোকেরা আওয়ামী লীগের উপরে তখন বিরক্তি প্রকাশ করছে, আওয়ামী লীগ এই খুন করেছে, অনেক ব্যাপক প্রচারণা আওয়ামী লীগের বিরুদ্ধে। তখন তারা খুনোখুনিতে জড়িত, লাখ হাজার মানুষ মেরে ফেলাইছে, অনেক কিছু, জাতিসংঘের রিপোর্ট আসছে 1400 মানুষ মেরে ফেলছে, মানে এইগুলো আছে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, কোন প্রক্রিয়া নিষিদ্ধ করবে সেটা তার পাচ্ছিল না, পথ পাচ্ছিল না। এই পথ খোঁজার জন্যই কিন্তু 11ই মার্চের মিটিংটা বের হয়। এই 11 মার্চের মিটিংয়ে কিন্তু পুরো প্ল্যানটা ঠিক করা হয় যে এদেরকে দিয়ে কি করবে, এবং এদেরকে একজনকে দিয়ে স্প্লিট করবে যাতে ওয়াকারুজ্জামানের উপরে কোনো দোষ না যায়। এটাও করা হয়েছে যাতে ওয়াকারুজ্জামান কোনো ভাবে এই প্রক্রিয়ার সাথে ইনভলভ আছে এটা যেন, কিন্তু ওয়াকারুজ্জামান ডিরেক্টলি ইনভলভ, কারণ ওইটাকে ইউজ করা হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে হাসনাতকে দিয়ে একটা পোস্ট করানো হলো। এবং সেখানে আরো একটা জিনিস যোগ করা হলো যে ওয়াকারুজ্জামান ইউনুস বিরোধী। ফুয়েলিং করা হলো জনগণের মনকে, ফুয়েলিং করা হলো এনসিপি পার্টির সেই জঙ্গিগুলাকে, ফুয়েলিং করা হলো ইসলামী ছাত্র শিবিরকে, ফুয়েলিং করা হলো জামাতে ইসলামীকে। কিন্তু বিএনপি বুঝতে পারছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধের পথ থেকে যাচ্ছে, কারণ ওই সময় প্রথম থেকে যখন নিষিদ্ধের কথাগুলো আসছে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। আমি এটা আপনাদের মানে ইনফরমেশনের জন্য, বিএনপি অ্যাজ এ পার্টি কোনো দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিল তখন, একদম ওই সময়টা। এবং যখন এই 10 দিন পরে যখন এরা একটা আনলো, সঙ্গে সঙ্গে যখন হাসনাত এটা করার পরে আপনার মনে আছে যে একজন ব্যারিস্টার ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার কথাগুলো, কেন কথাগুলো আসছে, ওই পাকিস্তানে কিন্তু
ক্যান্টনমেন্টে পিটিআই এর লোকেরা ইয়ে করছিল, কি বলে, হামলা করছিল, সেই ইস্যুটা নিয়ে এই জন্য ওরা এখানে নিয়ে আসছে। মানে কন্ট্রোভার্সি যত তৈরি করা যায়, যত বেশি ধোঁয়াশা তৈরি করা যায়, তত যে কারণেই সে এরকম বক্তৃতা দিয়েছে। এবং ওইখানে আরেকজন প্ল্যানিং এর এই পার্টের আরেকজন ছিল ওই বক্তৃতার সময় তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর। তারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আদালত পর্যন্ত নেওয়ার জন্য চেষ্টা করছে, যেটা তারা পাকিস্তানে করছে। পাকিস্তানে ব্যর্থ হয়েছে, কিন্তু এখানে তারা নিশ্চিত ছিল যে যদি আদালত পর্যন্ত নিতে পারে তাহলে এই আদালত তাদের কথা শুনবে। কারণ তখন তো পুরো আদালত তো তারা ভেঙে দিয়েছে, তখন তো আপিল বিভাগ নাই, হাইকোর্টেরও অনেক বিচারপতি সব তারা ভেঙে ফেলছে। তো এই প্রক্রিয়ায় তখন তারা ওই ধরনের কথাবার্তাগুলো বললো, যাতে একটা বড় ধরনের অভিযোগ করা যায় এবং বোঝানো যায় যে আর্মি এটার সাথে ইনভলভ না, বা আর্মি এটার সাথে না, আর্মি এটার বিরুদ্ধে, বা আর্মি ওয়াকারুজ্জামান এটার বিরুদ্ধে। মানে আর্মিকে নিষ্কলুষ রেখে যা করা যায় এটাতে ওয়াকারুজ্জামানের কোনো আপত্তি ছিল না, এবং ওয়াকারুজ্জামানের পক্ষেই ছিল। রিফাইন্ড বলেন আর আওয়ামী লীগকে ব্যান করবেন, এটা পক্ষেই সে ছিল। শেখ হাসিনাকে মাইনাস করা, আওয়ামী লীগের টোটাল লিডারশিপকে মাইনাস করা, সবকিছু। তারপরে কি হলো দেখেন, আর্মির ওই বিষয়টা যখন আসলো, বাংলাদেশে কোনো জায়গাতে ওনারা এই করলো না। ওনারা নেত্র নিউজে এরও এই যে বিতর্কটা শুরু হয়, তখন নেত্র নিউজে একটা নেত্র নিউজ আর্মি হেডকোয়ার্টার্সের সাথে যোগাযোগ করে যে আসলে ঘটনাটা কি। তখন নেত্র নিউজকে আর্মি হেডকোয়ার্টার থেকে কি বলেছে শুনেন। কোট, হিলারিয়াস অ্যান্ড ইম্যাচিওর এরে অফ স্টোরিজ। এরা হাস্যকর এবং কাল্পনিক গল্প বানিয়েছে, এবং কমপ্লিট পলিটিক্যাল স্টান্ট। আর্মিকে এটা থেকে, কারণ আর্মির ভিতরে তো একটা অংশ হয়তো এটা চাচ্ছে, পুরো আর্মি তো কখনোই মানে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার নিয়ে কাজ করার কোনো কারণ নেই। এবং আমি আপনার এখন আরো একটা তথ্য দিই, যখন হাসনাত এটা ক্লেম করেছে, তখন অনেক কোর কমান্ডার, অনেক সিনিয়র জেনারেলস কেউ একসাথে, কেউ একা একা এসে, কেউ আর্মি চিফের অফিসে, কেউ আর্মি চিফের বাসায় গিয়ে কিন্তু আর্মি চিফের মনোভাব জানার চেষ্টা করেছে এবং তাকে তাদের মনোভাব দিয়ে দিয়েছে। তখন আর্মি চিফ দেখতে পেয়েছে যে অধিকাংশ জেনারেল এইসব রাজনৈতিক কোনো বিষয়ের সাথে ইনভলভ হইতে রাজি না, যে কারণে আর্মি চিফ নিজেকে আবার বিচ্ছিন্ন করার জন্য এই টোটাল প্রক্রিয়াটা সাজিয়েছেন, যাতে আর্মি তাকে ব্লেম না করে, যে আর এবং কেউ যেন ব্লেম না করে আর্মি এটার মধ্যে ইনস্টিগেট করছে। আসলে কিন্তু আর্মি ইনস্টিগেট করছে, মানে ওয়াকার এবং তার ফিউ জেনারেলস অর একটা অর্গানাইজেশন। দেখেন কত রকম প্লে করেছে সেখানে ওয়াকারুজ্জামান। তিনি তার জেনারেলদের কাছে বলছেন যে না, এটার সাথে আমি কোনো ইনভলভ নয়। তার সাথে তার বাসায় দেখা করেছে, তার অফিসে দেখা করেছে, কিন্তু আসলে উনি ইনভলভ ছিলেন। উনি টোটাল এই নাটকটা তৈরি করার জন্য হাসনাত এবং সার্জিসকে ডেকে নিয়েছেন, যাতে একটা আওয়াজ তোলানো যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আর সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আদালতে নেওয়ার জন্য ওই দেখেন ব্যারিস্টার ফুয়াদরে দিয়ে ক্যান্টনমেন্ট বিরোধী বক্তৃতা দেওয়া হয়েছে, এবং সেখানে চিফ প্রসিকিউটর তার বাঁ পাশে দাঁড়ানো ছিল বা ডান পাশে দাঁড়ানো ছিল। They had a plan. They had a plan to, মানে একেবারে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের একটা প্ল্যান টোটালটাই, এবং সেই প্ল্যানের অংশ হিসাবে শেষ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে, এবং মানুষের মনোভাব এবং চারিদিকে সোশ্যাল মিডিয়া এইটা সেটা মিলে মিটিং ফিটিং করে শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়। হাসনাত 8ই মে 21শে ইয়াতে ওরা দেখা করেছে হইলো 21শে মার্চ, ঘটনাটা ফাঁস করেছে 11ই মার্চ, ঘটনাটা ফাঁস করেছে হইলো বা ঘটনাটা বলে এই কন্ট্রোভার্সি তৈরি করছে 21শে মার্চ। এরপরে তারা একটা মাস কিন্তু প্রস্তুতি নিয়েছে, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে একটা অর্গানাইজেশন তারা তৈরি করেছিল। সেই অর্গানাইজেশনটার নাম হলো, আমি আপনাকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি। হু আর দিস পিপল? এই যে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি, কেউ আমরা এই জিনিসগুলো কেউ প্রকাশ্যে আসছে যে এরকম একটা পার্টি নাম দিয়েছে, তারা ভেতরে ভেতরে নাম দেয়া, তারা কিন্তু এনসিপি কে আলাদা রেখেছে এবং এটা একটা ইউনিটি তৈরি করেছে সবগুলো জামাত, শিবির এবং এনসিপির লোকদের, প্লাস অন্যান্য খুচরা যেগুলো আছে ফুয়াদ টুয়াদ এগুলার মিলা, এরা কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট পার্টি ইউনিটি নামে একটা ক্ল্যান্ডেস্টাইন অর্গানাইজেশন তৈরি করছে। এবং এই অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু হাসনাতকে দিয়েই, যে হাসনাত এই কন্ট্রোভার্সিটি স্টার্ট করছে, এই হাসনাতকে দিয়ে এই কন্ট্রোভার্সিটাকে ওই প্রথমে শাহবাগে মিটিং, তারপরে এইটা সেটা, তারপর তারা শাহবাগ থেকে ব্যারিকেড ভেঙে চলে আসে, তারপরে তারা শেরাটনের সামনে ব্যারিকেড। আপনি কি ব্যারিকেডটি তারা ভেঙেছিল না ব্যারিকেড খুলে দেওয়া হয়েছিল? আজকে তো এই কোশ্চেন গুলো আসবে।
ব্যারিকেড খুলে দেওয়া হয়েছিল, তারা যেন যমুনার সামনে যেতে পারে। যমুনাতে তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হয়েছিল। এগুলো সমস্ত প্ল্যান করা, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য এই যে ঠান্ডা জলের কামানের ব্যবস্থা করা হয়েছে, ঠান্ডা জল ছেটানোর ব্যবস্থা করা হয়েছে। সবকিছু প্ল্যান করে তারা কিন্তু এই শেষ পর্যন্ত এই 8ই মে থেকে এসে তারা এই অবস্থান নিয়ে তারা যমুনার সামনে আসে, এবং যমুনার সামনে বসে তারা কিন্তু ওই একটাই কথা হবে, তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং ওই সময়কালের মধ্যেও কিন্তু কেয়ারটেকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে অনেক ছিল, বিভেদ ছিল যে না এটা কি এইভাবে করা যায় কিনা, এটা এইভাবে করা যায় কিনা। কোনো আইন তারা বের করতে পারছে না, কেমনে তারা এটা আইন দিয়ে নিষিদ্ধ করবে। তারা ব্যবহার করলো জাতিসংঘের রিপোর্টটাকে। জাতিসংঘের রিপোর্টটা যদি আপনার জাতিসংঘের রিপোর্টটা যদি এই পড়েন, সেই জাতিসংঘের মিসকোট করে কিন্তু তারা এই প্রক্রিয়াটা বের করলো। তারা বলছে যে স্টেপ নাও, ইফেক্টিভ স্টেপ নাও ইমিডিয়েটলি, যাতে এই ধরনের অবিচার যেন না হয়। প্রোটেক্ট দ্যাম এগেইনস্ট রিভেঞ্জ ভায়োলেন্স, তাদের বিরুদ্ধে যে প্রতিশোধের যে ভায়োলেন্স হচ্ছে সেটা থেকে তাদের প্রোটেকশন দাও, এবং এই যারা এই রিভেঞ্জ ভায়োলেন্স যারা করছে মানে মব যারা করছে তাদের বিচার করো। এবং তারা তাদের আরেকটা বলছে ফ্রি ইলেকশনস এন্ড লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে তারা বলছে এনশিওর এ সেফ এনাবলিং এনভায়রনমেন্ট ফর ফ্রি অ্যান্ড জেনুইন ইলেকশনস ইনক্লুডিং বাই রেসপেক্টিং ফান্ডামেন্টাল ফ্রিডমস, entrench the reintroduction of appropriate special measures, especially for the period prior to the elections, to ensure a level playing field for all parties, political parties and candidates, all parties. And the direct ban নিয়ে যারা তখন তাদের মধ্যে আলোচনা, দেখেন ব্যান নিয়ে কিন্তু আলোচনা আগেই আছে, তা নাহলে ইউএন তার ফেব্রুয়ারি রিপোর্টে কি কোত্থেকে দিল? এটা ফেব্রুয়ারি রিপোর্টে ইউএন দিয়েছে, ব্যানের কথা আলোচনা হয়েছে। সেখানে ইউএন ব্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, রিফ্রেইন ফ্রম পলিটিক্যাল পার্টি ব্যানস দ্যাট উইল আন্ডারমাইন এ রিটার্ন টু এ জেনুইন মাল্টি পার্টি ডেমোক্রেসি। যদি তোমরা ব্যান করো তাহলে আসলে জেনুইন একটা বহুদলীয় গণতন্ত্র অবদমিত হবে, বহুদলীয় গণতন্ত্র আন্ডারমাইন্ড হবে। এবং বলছে যে রিফ্রেইন ফ্রম পলিটিক্যাল পার্টি ব্যানস। তখন আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রক্রিয়াটা ছিল। যে জাতিসংঘের রিপোর্টের মধ্যে এখন এগুলো কিন্তু যখন ডিটেইল প্রকাশ, আমি কিন্তু তখন এগুলো কালেক্ট করতেছিলাম, আমি মেলানোর চেষ্টা করতেছিলাম যে ঘটনাটাকে কি করে হঠাৎ করে আওয়ামী লীগের ব্যান শব্দটা আসলো। ব্যান কিন্তু অনেক আগে থেকে তারা ব্যান করার চেষ্টা করছিল, এই প্রক্রিয়াতে অনেক আগে থেকে ছিল, যেখানে জাতিসংঘের সাথে তারা এই ব্যান নিয়ে কথা বলছে বলেই জাতিসংঘ কিন্তু এই ধরনের মানে জাতিসংঘের সামনে যদি ব্যান কথাটা না আসতো, জাতিসংঘ যদি এইটা কানে না যেত, তাহলে জাতিসংঘ কেন ব্যান নিয়ে কথা বলবে? ফেব্রুয়ারিতে কথা বলেছে। ফেব্রুয়ারিতে যখন জাতিসংঘ এরকম রিপোর্ট দিয়েছে, মার্চের 11 তারিখে ওয়াকার সাহেব এই হাসনা তার সার্জিস্টে নিয়ে মিটিং করলেন। ওরা 10-15 দিন ধরে প্ল্যান করে তারপরে যে 21শে মার্চ এসে এই বোমাটা ফাটাবো, এবং এমন একটা ভাব করলো যারা একে অপরের পরস্পর দিয়ে এমন একটা ভাব দেখালো যে ওয়াকার হলো আওয়ামী লীগের জেনুইন একজন প্রেমিক। এরকম আসলে ঘটনাটা তা না। এখানে ব্যান অ্যান্ড রিফাইন দুইটা। যদি ব্যান করা না যায় তাহলে রিফাইন্ডের দিকে যাইতে হবে। যদি ব্যান করা যায় তাহলে রিফাইন্ডের দরকার, ব্যান হয়ে যাবে। তার যখন দেখছে ব্যানটা হয়েছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে, ব্যান করা যাচ্ছে না, জাতিসংঘ বিরোধিতা করছে, যার সাথে স্পষ্ট তার রিকমেন্ডেশন রিফ্রেইন ফ্রম পলিটিক্যাল পার্টি ব্যানস স্ট্রেট। তাদের রিকমেন্ডেশন গুলো আপনারা যদি আপনাদের কাছে যদি পুরো রিপোর্টটা এটা ওয়েবসাইটে আছে, আপনার ইচ্ছা করলে এটা বিশ্বাস করেন। জাতিসংঘের রিপোর্টটা আমরা অনেকে ওয়ান সাইডেড করে অনেক সময় আমরা বলছি যে জাতিসংঘ বোধ হয় একেবারে বাংলাদেশের এই বিরুদ্ধে করছে, বা আগের রেজিমের অ্যাক্টিভিটিস নিয়ে তারা কোশ্চেন করেছে, আগের রেজিমের সময় কিলিং নিয়ে কোশ্চেন করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে কোশ্চেন করেছে, নো ডাউট অফ ইট। বাট তারা কিন্তু একই সঙ্গে কিন্তু তখন যে আলোচনার মধ্যে নিয়ে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেটার কিন্তু বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এবং সে বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই সময়টা মানে ফেব্রুয়ারিতে যখন তারা তাদের প্রত্যাশিত রিপোর্ট জাতিসংঘ থেকে পায় নাই, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জাতিসংঘকে নিতে পারে নাই, তখন তারা নিয়ে আসলো লোকাল একটা প্ল্যান করে। সে লোকাল প্ল্যানটা কি পাকিস্তান থেকে ইম্পোর্ট করা প্ল্যান, যেভাবে ইমরানের পার্টিকে ব্যান করার চেষ্টা করা হয়েছিল, সেটা তারা চেষ্টা করে। সেটাও যখন তারা দেখছে যে না এইটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, মানে মাঠের পরিস্থিতি তা তৈরি করতে হবে, ব্যান করতে পারলে আদরের মাঠের পরিস্থিতি তৈরি করা যাবে, তখন এই নাটক সাজানো হলো। এই নাটকটাই হলো ওয়াকার এবং হাসনাত সার্জিসের মিটিং। এই নাটকটাই কিন্তু আবার সার্জিস এবং
ওয়াকারের মধ্যে বিরোধ হয়েছে এরকম প্রকাশ করা, এনসিপির মধ্যে বিরোধ হয়েছে এইটাও নিউজ করা হয়েছে বিভিন্ন পত্রিকায় প্ল্যান বেতে, প্রথম আলো সহ সব পত্রিকায়, যে এনসিপির ভেতরে কিন্তু বিরোধ হয়েছে, যে সার্জিস বলছে যে হাসনাতের সাথে ওয়াকারুজ্জামান এটা এমনি কথার কথা, বাত কি বাত বলেছে। সার্জিস এবং হাসনাত কিন্তু একে অপরের পরস্পর বিরোধী। তখন এই যে পাটোয়ারি কি বলেছিল, পাটোয়ারি তখন বলেছিল যে এই ধরনের কোনো খবরের কথা আমরা জানি না, নিজেদেরকে আলাদা করছে, মানে এমন একটা ভাব করেছে যে এনসিপি কোনো এটার ভিতরে নাই, এনসিপি এই ব্যাপারে বিভক্ত, এনসিপি একটা ভাব তৈরি করে, কিন্তু মাঠটা কিন্তু গরম করেছে ওই যে অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি নাম দিয়া, কিন্তু হাসনাতের নেতৃত্বে তারা কিন্তু মাঠে ঠিকই ছিল, দে ওয়ার অন দ্য ফিল্ড। বাট তারা পাবলিকলি পত্রপত্রিকার মাধ্যমে, আর্মির মাধ্যমে, আর্মি সোর্সের মাঝে, নেত্র নিউজের মাধ্যমে, সবার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করতেছে তারা এই নিয়ে বিরোধে আছে, এবং আর্মি এটাকে হিলারিয়াস বলছে যে উনি বাত কি বাত কথা বলছেন, উনি হাসতে হাসতে কথা বলছেন, এই বাচ্চাগুলো এরকম। এবং এক পর্যায়ে দেখেন ওয়াকারুজ্জামান বলেই ফেললেন যে ওরা সন্তানের মতো, ওদের এইসব কিছু আমি ধর্তব্যের মধ্যে নেই না। কত বড় নাটক সাজিয়ে এই ইয়েটা করা হয়েছে, এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।